মানুষকে ডিটেনশন ক্যাম্প করে রাখা হবে, কনসেন্ট্রেশন ক্যাম্প যেরকম ছিল, সেই রাস্তাতে এই ভয়টা মানুষকে ধরা হচ্ছে। এই রাস্তাটা মোদী সরকার তৈরি করছেন, মোদী সরকার, মমতা সরকার একসাথে। মমতা ব্যানার্জি মানুষকে মিসডাইরেক্ট করেছে, মিসগাইড করেছে। বলেননি বাংলা এসআইআর হতে দেব না, এখন বিজে বিড়ালের মতন বলছেন যে না না, কোনো জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়। ভারতের প্রধানমন্ত্রীর কাছে যা ডকুমেন্ট আছে, মিনিমাম আপনার কাছেও সেই ডকুমেন্ট আছে। যদি আপনি ভারতের ভোটার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি বিভিন্ন রাজনৈতিক দল, তাদের সঙ্গে কথা বলুন, যারা আইনের মানুষ আছেন তাদের সাথে কথা বলুন, যারা সচেতন মানুষ আছেন তাদের সাথে কথা বলুন, বহু মানুষ এসআইআর সম্পর্কে তারা করছেন তাদের সাথে কথা বলুন, পড়ুন, বুঝুন এবং তারপর কনফিউজ হবেন। যতটা নিরপেক্ষতা নির্বাচন কমিশনের থাকা উচিত বলে আমরা মনে করছি, বা একটা আদর্শগত জায়গা থেকে আমরা মনে করছি, সাংবিধানিক আদর্শের দিক থেকে অবশ্যই নির্বাচন কমিশন ভারতে কিন্তু সেইভাবে তাদের নিরপেক্ষতা এটাকে রক্ষা করতে পারেননি। যে ইস্যুটার কোনো প্রয়োজন ছিল না, মানে অনুপ্রবেশ এবং নির্বাচন, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ইস্যু। একে ক্লাব করা হচ্ছে সম্পূর্ণভাবে একেবারে ক্রূর এবং নীচ রাজনৈতিক স্বার্থ। এই মুহূর্তে, ভোটের প্রাক মুহূর্তে এত তাড়াহুড়ো করে এসআইআর কি সত্যি জরুরি ছিল? দেখুন, আমি প্রথমে বলি যে এটা নিয়ে একটা বড় বিতর্ক চলছে। তো বিতর্কের পরিপ্রেক্ষিতে আমি দু তিনটে কথা আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই। এক, নির্বাচন কমিশন যদি তার স্বাভাবিক নিয়মে কাজ করত তাহলে এত প্রশ্নের কোনো জায়গা ছিল না। কারণ আমরা নির্বাচন কমিশনকে এইভাবে দেখে অভ্যস্ত ছিলাম, বা আমাদের আশাটাও সেইরূপ নির্বাচন কমিশনের কাছ থেকে, যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব, তাদের সাংবিধানিক কর্তব্য, নিরপেক্ষতা এবং সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের যে নীতি, সেই নীতির ভিত্তিতে নির্বাচন কন্ডাক্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সম্পন্ন করবেন। কিন্তু গত 6-8 মাসের যদি আমরা একটু সময়কালটাকে বিবেচনা করি, কিছু ঘটনার নিরিখে এবং গত কয়েক বছরে যদি নির্বাচন কমিশনের রোলকে আমরা যদি একটু অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো যে যতটা নিরপেক্ষতা নির্বাচন কমিশনের থাকা উচিত বলে আমরা মনে করছি, বা একটা আদর্শগত জায়গা থেকে আমরা মনে করছি, সাংবিধানিক আদর্শের দিক থেকে অবশ্যই নির্বাচন কমিশন ভারতে কিন্তু সেইভাবে তাদের নিরপেক্ষতা এটাকে রক্ষা করতে পারেননি। দেখুন, নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। সেই মামলাতে স্থির হয়েছে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে কিভাবে তাদের নিয়োগ করা হবে। তখনই কতগুলো বাস্তব সমস্যা উঠে এসেছে। যেমন দেখা গেছে যে সরকারগুলোর যে নিয়ন্ত্রণ, তারা সেটা প্রমাণ করতে চান মাঝে মধ্যে নিজেদের অফিসারদেরকে সরাসরি সেখানে নিয়োগ করে দিয়ে। যেমন আমি উদাহরণ দিতে পারি, 2015 সালে এই পশ্চিমবঙ্গে শুধু তো জাতীয় নির্বাচন কমিশন নয়, রাজ্যগুলোর যে নির্বাচন কমিশন আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন, তারাও তো পুরসভা, পঞ্চায়েত এই ভোট পরিচালনা করেন। এদের নিরপেক্ষতার কথা আমি মনে করিয়ে দেবো। 2015 সালে এই হাওড়ার বালি, আসানসোল এবং বিধাননগর, এই তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হয়েছিল, এবং এই ভোটের পর অভিযোগ উঠেছিল সমস্ত বিরোধী দলগুলোর মধ্যে দিয়ে যে নির্বাচন হয়নি, ভোট লুট হয়েছে, এবং নির্বাচন কমিশনার সেই সময়ে, তার নাম সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তোমরা মনে করতে পারছো কিনা জানি না, আমাদের মনে পড়ছে যারা এই সময়টা দেখেছি, তার কাছে সব বিরোধী দল মিলে দাবি করেছিলেন যে ভিডিও ফুটেজ, সিসিটিভিতে যা ধরা আছে সেগুলো পরীক্ষা করতে হবে, এটা দেখার জন্য যে কোন কোন বুথে রিপোর্টের অর্ডার দেওয়া হবে, কারণ ব্যাপক ছাপ্পা রিগিং তার অভিযোগ এসেছিল বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন। আমার মনে আছে যেদিনকে
বিভিন্ন রাজনৈতিক দল তার কাছে স্মারকলিপি দিলেন, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয়েছিল, এবং সেই স্মারকলিপি দিয়েছিলেন আমাদের তৎকালীন যারা মন্ত্রী সেই সময়, পার্থ চ্যাটার্জিও ছিলেন তার মধ্যে। এবং ঠিক তার পর মুহূর্তে ওনারা বেরিয়ে এলেন, তার 5 মিনিট 10 মিনিটের মধ্যে নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করলেন, এবং একদিনের মাথায় আলাপন বন্দ্যোপাধ্যায়, যিনি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভুটান সফর করছিলেন, তাকে ওখান থেকে নিয়োগ করা হলো নির্বাচন কমিশনার হিসেবে, যাতে তিনি নির্বাচন প্রক্রিয়াকে তাড়াতাড়ি সম্পন্ন করতে পারেন। আমি কেন উদাহরণটা দিলাম, কারণ যখন আপনি নিরপেক্ষতার প্রশ্নে কথা বলবেন, জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, যখন আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদের কথা বলবেন, দেখেছেন আপনি গণেশন ওদিনকে একটা আর্টিকেলের কথা মনে করিয়ে দিচ্ছিলেন আপনাদেরকে, যে আর্টিকেলটাতে বলা হয়েছিল যে আর্টিকেল 324 নির্বাচন কমিশনের পাওয়ার, যেটা সর্বোচ্চ প্লেনারি ক্ষমতা, যে ক্ষমতাকে নিয়ে বারবার করে সুপ্রিম কোর্ট আমাদের বলেছেন যে প্লেনারি ক্ষমতা বলতে আমরা কি বোঝাই, যে ক্ষমতায় তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য যে কোনো মেজার্স তারা নিতে পারেন, আমরা কিন্তু সেটা দেখতে পাইনি গত কয়েক বছর, এবং গ্র্যাজুয়ালি এটা না আস্তে আস্তে করে না কমে গেছে। আমি আপনাকে একটু মনে করাই যে ভারতের যিনি প্রথম জাতীয় নির্বাচন কমিশনার ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি একজন বাঙালি, সুকুমার সেন। তিনি তখন বেশ কয়েকটি বিষয়কে নিয়ে আলোচনা করেছিলেন তার কাজকর্ম শুরু করার সময়। তাদের সময় তো অনেক বেশি করে খাটতে হয়েছিল, বিশেষত সেই সময় দেশভাগ, ওপার বাংলা থেকে মানুষ চলে আসা, অন্য পাকিস্তান থেকে ভারতে চলে আসা, পশ্চিম, এবং এই সময় ভোটার লিস্ট তৈরি করা, নির্বাচন কন্ডাক্ট করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল ভারতের গণতন্ত্রের পক্ষে। সেইখান থেকেই তো একটু 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 করে আমাদেরকে ডেভেলপ করতে হয়েছে এই সিস্টেমটাকে। তো বিজেপি বা এখানে তৃণমূল, এরা এমন রাজনৈতিক দল বা তারা এমনভাবে নিয়ন্ত্রণটা করতে চাইছেন, বা এর বাইরেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় নির্বাচন কমিশনের মধ্যেও যারা কাজ করছেন তারাও এমন এমন কাজ করেন। যেমন এখানে আমি জানতাম যে রাজ্যের এখানেও বেশ কয়েকজন আধিকারিকের কথা আমরা শুনেছি যারা গভর্নমেন্টের হয়ে কাজ করেছেন। তো এই সব বিষয়টাকেই কিন্তু মাথায় রাখা, এই দায়িত্বটা নির্বাচন কমিশনের ছিল। তাহলে এসআইআর নিয়ে যাবতীয় এই বিপদ, যাবতীয় বিতর্ক, তার উৎসটাই হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আমাদের বিশ্বাস, ভরসার জায়গাটা কমে যাওয়া। এটা ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে এসআইআর কি, এসআইআর নিয়ে ভয়ের কি জায়গা আছে? আমি বললাম বিশ্বাসের জায়গাটা কিন্তু আজকে সেই শক্তপোক্ত জায়গায় নেই। সেই পরিপ্রেক্ষিতে এসআইআর হচ্ছে। এবং এসআইআর আগে হয়েছে? উত্তর হ্যাঁ হয়েছে। ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রয়োজন আছে? আছে। মৃত ভোটার বাদ দেওয়ার প্রয়োজন আছে? আছে। অন্য কোনো ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন আছে? আছে। নতুন ভোটারের নাম যাতে স্মুথলি যুক্ত হতে পারে তার ব্যবস্থা করার প্রয়োজন আছে? আছে। নির্বাচন সংক্রান্ত, ভোটার সংক্রান্ত তালিকা তৈরি করার জন্য এবং নিখুঁত তালিকা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নির্বাচন কমিশন করতে পারে। একটাই ফারাক হচ্ছে, আপনি আগে যেতেন, ওই ওদের যে প্রতিনিধি থাকতেন সেখানে যেতেন, গিয়ে করতেন। এখন ওনারা বাড়ি বাড়ি আসবেন এবং ওদের একটা পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এসআইআর এটা মুশকিল হচ্ছে, আপনারা দেখেছেন এই এসআইআর কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে এসআইআরটা করা, যখন বিধানসভা ভোট হচ্ছে 1 বছরের মাথায়। এটা একটা স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্নটা জাগতে শুরু করেছে যে কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভা ভোট, যেখানে আগামী বছর এসআইআরটা এখন চালু করা হলো এই সময়ে, যেখানে ড্রাফট ভোটার লিস্ট আপনাকে পাবলিশ করতেই হবে কয়েক মাসের মধ্যে, এই এত কম সময়ের মধ্যে এত ভোটারের কাছে পৌঁছলো এবং নিখুঁতভাবে এই কাজটা করা কতটা সম্ভব একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে মানুষের একটা হ্যারাসমেন্ট, মানুষের হ্যারাসমেন্টটা বিশেষত এই
জায়গার নিরিখে যে রাজনৈতিক নেতারা গত কয়েক বছর ধরে, বিশেষত যারা রাজ্য সরকার চালান এবং কেন্দ্রে সরকার চালান, তৃণমূল এবং বিজেপি, তাদের নেতারা এমন এমন কিছু বক্তৃতা করেছেন বিভিন্ন জায়গায়, মানুষ কিন্তু একটু ঘাবড়ে আছে। এবং এই সম্ভাবনা দেখা দিচ্ছে যে এই ডেটাটা ব্যবহার করে মানুষকে আরো বড় বিপদের সামনে ঠেলে দেওয়া হবে না। আমি একটা কথা মনে করিয়ে দিই, এই যে প্যারালালি যে আপনি দেখেছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লোকে দরখাস্ত করছেন যে আমি ভোট করবার জন্য ক্যাম্প হচ্ছে, ধরুন করলেন, once you admit that you are actually putting yourself in a doubtful situation, you are becoming a doubtful person. আপনাকে unless you get an order, যেটা সম্পূর্ণভাবে এই এই হোম মিনিস্ট্রি নিয়ন্ত্রণাধীন, ফলে এই যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করবে। যে ইস্যুটার কোনো প্রয়োজন ছিল না, মানে অনুপ্রবেশ এবং নির্বাচন, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ইস্যু, একে ক্লাব করা হচ্ছে সম্পূর্ণভাবে একেবারে ক্রূর এবং নীচ রাজনৈতিক স্বার্থে। সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা। স্যার, এখানেই প্রশ্ন উঠছে যে এই শাসক দল এবং বিরোধী দল দুজন, রাজ্যের শাসক দল ও বিরোধী দল দুজনে মিলে কি এই এসআইআর প্রক্রিয়াটাকে সাধারণ জনগণের জন্য বিভিন্ন বিতর্কের মাধ্যমে আরো জটিল করে তুলেছে? আমাদের রাজ্যে বা কেন্দ্রে যারা এই মুহূর্তে রাজত্ব করছেন, এই দলগুলির নেচার, এরা তো দক্ষিণপন্থী রাজনৈতিক দল। রাজনীতিতে খুব পরিষ্কারভাবে লেট আস ডিভাইড দি পলিটিক্স, দক্ষিণপন্থা বামপন্থা। দক্ষিণপন্থী রাজনৈতিক দল যারা সবসময় চান যে একটা বিতর্কের আবহ, বাকযুদ্ধের আবহ, মুখোমুখি লড়াইয়ের আবহ এটাকে তৈরি করে রাখতে। 2019 সাল থেকে এই বিপদ শুরু হয়েছিল। 2014 থেকে 19 পর্যন্ত আপনারা দেখেন এই কোমরে দড়ি পড়াতো, এ বলছে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো, ও বলছে আপনাকে তুলে আনবো, সারদা নারদা। এই জোনটা কাটার পর যখন দেখা গেল এইখানে আর একটা নতুন জায়গা আমাদের করতে হবে যেখান থেকে আমরা আমাদের 3-4টে কাজ করতে পারি। প্রথমত মানুষকে বিভ্রান্ত করা, দ্বিতীয়ত ব্যবসা করা, কারণ মানুষের মধ্যে যতই অনিশ্চয়তা বাড়বে তখন মানুষকে দুর্বল করা সহজ হবে, তাকে এক্সপ্লয়েট করা সহজ হবে, এবং তাকে কেন্দ্র করে একটা ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করা যাবে, এবং সেখানে মানুষই সেই র মেটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হবে। যে কাজে দক্ষিণপন্থী রাজনৈতিক দল বিজেপির তৃণমূলের মতো তারা সিদ্ধহস্ত। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, ডেটা মাউন্ট করা এবং এক জায়গাকার ডেটাকে অন্য কারণে ব্যবহার করা। কি হবে জানেন তো, এই যে ডেটা ব্যাংক একটা তৈরি হবে, জন্য 100 জনের নাম আপনি পেলেন, 100 জন ভোটার লিস্টে আছেন, তার মধ্যে হয়তো 5 জন ডেড, 5 জন শিফটেড, 5টা নাম ইনক্লুড হয়েছে। এখন ধরুন সবকিছু ক্যালকুলেট করে দাঁড়ালো সংখ্যাটা 105। কিন্তু এর বাইরে কিছু মানুষ যদি এই প্রসেসটার মধ্যে অংশগ্রহণই না করেন, যখন এটা আইডেন্টিফাইড হয়ে গেল বা যারা এর মধ্যে জোনের মধ্যে এলেন না, এই মানুষগুলোর স্টেটাস কি হবে? তিনি হ্যাভ এ ভোটার কার্ড, তখন কিন্তু আপনি সেই ভোটার কার্ড, ভোটার লিস্টের যে নাম যেটা প্রাইমারি, সেই পরিচয়টুকুও কিন্তু আপনার থাকবে না। আমি একেবারেই বলছি না যে অনুপ্রবেশের কারণে, অনুপ্রবেশ যখন ঘটছে তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারের, এমনকি রাজ্য সরকার। বুঝতে পারছি, একটা বর্ডার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা জানেন না বর্ডার দিয়ে লোক ঢোকে কি ঢোকে, আকাশ থেকে তো লোক নামছে না। যদি বাংলাদেশ থেকে লোক আসে তাহলে এর জন্য দায়ী কারা? এবং মজাটা দেখবেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যখন এই বাকযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, বর্ডার সিকিউরিটির দায়িত্বে থাকা বিএসএফ এর যে জুরিসডিকশন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ওই 2021 সালেই ওটা যেটা 15 কিলোমিটার পর্যন্ত ছিল বর্ডার থেকে, সেটা 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যার বিরুদ্ধে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পাঞ্জাবের ক্ষেত্রে, দুটো রাজ্যের ক্ষেত্রেই করা হয়েছিল। গুজরাটের ক্ষেত্রে 50 কিলোমিটারকে কমিয়েও 15 কিলোমিটার করা হয়েছে। আর
পাঞ্জাবের সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি। আমরা সেই 2021 সালে সিপিআইএম এর আইনজীবীরাই আমরা মামলা করেছিলাম, চ্যালেঞ্জ হয়ে সেটা ফেলে রেখে হচ্ছে করবে, কোনোদিন শুনেও নেবে তো ওই মামলা, যে বিএসএফ এর আইন অ্যামেন্ড করার কোনো ক্ষমতা ছিল কিনা। রাজ্য কেন্দ্রে এই যে আপনারা দেখেছেন এই 100 দিনের কাজ নিয়ে যে বিতর্ক হয়েছে, সেটা ঠিক এখানে ওই রকম একটা বিতর্ক চালু করে। তাহলে ব্যাপারটা নিয়ে সচেতন থাকুন, সতর্ক থাকুন, বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না, আর যে যা চাইবে সেটা দিয়ে দেবেন না। আপনি আপনার মতন করে বুঝুন, বুঝবার চেষ্টা করুন। না বুঝতে পারলে আপনি বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে কথা বলুন, যারা আইনের মানুষ আছেন তাদের সাথে কথা বলুন, যারা সচেতন মানুষ আছেন তাদের সাথে কথা বলুন, বহু মানুষ এসআইআর সম্পর্কে তারা হেল্প করছেন তাদের সাথে কথা বলুন, পড়ুন, বুঝুন, এবং তারপর কনফিউজড হবেন না। কনফিউজড হয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না। মুশকিল হচ্ছে যদি এই 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 ডেটাটাকে ব্যবহার করা অনুপ্রবেশকারী ফাইন্ডিং করবার জন্য, তাহলে আপনার মূল যে সমস্যা সমাধানের জন্য বর্ডারটাকে রক্ষা করা, সেই ইস্যুটাও আপনাকে দেখতে হলো না। আপনি মানুষের গাড়ি চাপিয়ে দিলেন, গঙ্গা জলে গঙ্গা পুজো হয়ে গেল, মাছের তেলে মাছ ভাজা হয়ে গেল। স্যার একটা শেষ প্রশ্ন করব, এই যে এসআইআর এটা বলা হচ্ছে নির্বিঘ্নে ভোট করার জন্য, তো এই আদেও এসআইআর কি যথেষ্ট? এই পশ্চিমবঙ্গে যেখানে ভোট এলি সন্ত্রাস হয়ে যায়। ভোটার লিস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্বাচনে নিখুঁত নির্ভুল ভোটার লিস্ট তৈরি করাটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে, এবং রেগুলার একটা পিরিয়ডিক্যাল একটা ইন্টারভ্যালের এই কাজ তাদের করতে হয়। একটা ভোটার লিস্টের উপরেই সব নির্বাচনটা নির্ভর করছে না। নির্বাচনের বহু অংশ থাকে। নির্বাচন একটা শুরু হয় একটা নোটিফিকেশনের মধ্য দিয়ে, আর শেষ হয় নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে। আর ভোটার লিস্ট হচ্ছে নির্বাচন ঘোষণার আগের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিখুঁত ভোটার লিস্টকে প্রকাশ করা, কারা আমার ভোটার্স, তাদের নামটা প্রকাশ করে দেওয়া। আর সবচেয়ে পজিটিভ পয়েন্ট আমি বলে রাখি, প্রত্যেক মানুষ কেন ঘাবড়াবেন না। এই যে ডকুমেন্ট খুঁজছেন, আপনার তো একটা ডকুমেন্ট আছে, ভোটার কার্ড, এপিক কার্ড, সেটা তো আপনার ডকুমেন্ট। ভারতের প্রধানমন্ত্রী কাছে যা ডকুমেন্ট আছে মিনিমাম আপনার কাছে সেই ডকুমেন্ট আছে, যদি আপনি ভারতের ভোটার হন। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন, ঘাবড়াচ্ছেন কেন? আমাদের দেশের আইন এখনো পর্যন্ত বদলে যায়নি। যতই চেষ্টা করুক না কেন, বদলাবার চেষ্টা করছে। এই দেশটা এখনো হিটলারের জার্মানি হয়ে যায়নি। যে পথে যাচ্ছে সেই পথে হিটলারের জার্মানি হবে, মুসলিন ইটালি হবে। ওইভাবে মানুষকে আইডেন্টিফাই করার ব্যবস্থা চলবে, ক্ষেত্র তৈরি করার ব্যবস্থা চলবে, গেস্টাপো বাহিনী তৈরি করা হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্প করে রাখা হবে, কনসেন্ট্রেশন ক্যাম্প যেরকম ছিল সেই রাস্তাতে। এই ভয়টা মানুষকে ধরানো হচ্ছে। এই রাস্তাটা মোদী সরকার তৈরি করছেন, মোদী সরকার, মমতা সরকার একসাথে। এসআইআর এর সবচেয়ে প্রস্তুতি পশ্চিমবাংলায় হয়েছে। মমতার এত লেকচার, অভিষেক ব্যানার্জির এত লেকচার, হাউ ডাজ ইট ম্যাটার? মমতা ব্যানার্জি মানুষকে মিসডাইরেক্ট করেছে, মিসগাইড করেছে। বলেননি বাংলা এসআইআর হতে দেব না। এখন বিজয় বিড়ালের মতন বলছেন যে না না, কোনো জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়। মানে স্যার আপনি বলছেন এখনই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই? ভীত সন্ত্রস্ত হওয়ার একদমই কোনো কারণ নেই। ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে। তো ভয়ে পালিয়ে গেলে তো হবে না। ভয়ে যারা পালিয়ে যাবে তারা তাদের কাজ করবে, যারা চাইবে আপনি ভয় পান তারা তাদের কাজ করে নিচ্ছে। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে তো আপনার নিজের কাজটা আপনি করে উঠতে পারবেন না। ভয় পাবেন না। আপনাদের পাশে বামপন্থীরা আছে যারা আপনাদের রক্ষা করবে। বিশ্বাস, আস্থা রাখুন।